नमस्कार बंधुरा जिओ हाब चैनले सकलके आमी स्वागत जानाई। देखो आजकेर जे भिडियोटा आमी बानाच्छि सेटा अन स्क्रिने आमी एई कारणेई एसेछि जे एकटा सुंदर इंटरव्यूर प्रसिडिओर समस्त किछु डिटेल्स आलोचना करब। सेटा हलो दिल्ली पाब्लिक स्कूल। दिल्ली पाब्लिक स्कूले प्रत्येक बछरই मोटामुटी একটা ভ্যাকেন্সি বের হয়। এই দিল্লি পাবলিক স্কুলের স্যালারি অনেকটাই ভালো অন্যান্য পাবলিক স্কুলের থেকে। তো পুরো প্রসিডিওরটা আমি বলবো, তোমরা লাস্ট অবধি দেখো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আরও অনেক নতুন নতুন তথ্য ভিডিও আমি দিয়ে থাকি তোমাদেরকে। তো দেখো, দিল্লি পাবলিক স্কুল বোকারো, যেটি ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ দিল্লি পাবলিক স্কুল। তো সেখানে মোটামুটি জানুয়ারি মাস নাগাদ একটি অ্যাপ্লিকেশন বেরিয়েছিল, মানে নোটিফিকেশন আউট হয়েছিল। সেই নোটিফিকেশনে পিজিটি, টিজিটি এবং পিআরটি তিনটি পোস্ট কিন্তু ছিল। এবং এই পিজিটির জন্য 10 বছরের এক্সপিরিয়েন্স এবং টিজিটির জন্য 5 বছরের এক্সপিরিয়েন্স এবং পিআরটি যাদের তাদের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার ছিল। তো আমি আমার এমএসসি রয়েছে, গ্র্যাজুয়েশন প্লাস এমএসসি বিএড রয়েছে, কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স বিশেষ না থাকার কারণে আমি পিআরটি সোশ্যাল সায়েন্স থেকে অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, এবার সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু 3টি সাবজেক্ট পড়ে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, আবার কোনো কোনো জায়গায় ইকোনমিক্সও এর মধ্যে ইনক্লুডেড থাকে। তো এই 4টি বিষয়ে যারা অনার্স করে থাকে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তারা কিন্তু এই সোশ্যাল সায়েন্স টিচারের জন্য অ্যাপ্লিকেবল। এই হলো অ্যাপ্লিকেশন প্রসিডিওর। কিন্তু সেই অ্যাপ্লিকেশনের জন্য 1000 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটাতে হয়েছিল। 1000 টাকার ডিমান্ড ড্রাফট এবং দিল্লি পাবলিক স্কুলেরই ওয়েবসাইটে একটি ফর্ম আপলোড করা হয়েছিল। সেই ফর্মটির সাথে ওই ডিমান্ড ড্রাফটটি জমা দিতে হয়েছিল দিল্লি পাবলিক স্কুল বোকারোতে। ইন হ্যান্ডও কেউ জমা দিতে পারে বা কেউ স্পিড পোস্টেও জমা দিতে পারে। আমি স্পিড পোস্টেই সেটা জমা দিয়েছিলাম। এবার কোনো খবর থাকেনি। তারপরে হঠাৎ করেই একটা মেল আসে যে একটা অনলাইনে ইন্টারভিউ দিতে হবে। অনলাইনে ইন্টারভিউ বলতে সেটা বেসিক্যালি মক টেস্ট ফর্মে তারা একটা লিঙ্ক প্রোভাইড করে এবং সেটা মানে যে কোনো সময় 3 দিন সময় দিয়েছিল। সেই 3 দিনের মধ্যে তোমাকে ওই লিঙ্কে গিয়ে, একবারই কিন্তু ওই লিঙ্কটা ওপেন হবে মেল থেকে, ওই লিঙ্কে গিয়ে ওই যে সমস্ত আছে 100টা মোটামুটি কোশ্চেন ছিল, ম্যাক্সিমাম সেই কোশ্চেনগুলো কিন্তু জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা যারা এই বড় বড় স্কুলে প্রিপারেশন নিতে যাও তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে অনেকটাই কিন্তু রপ্ত করবে। এইবার আসি, ওটা গেল। এটা কবে সম্পন্ন হয়েছিল? অনেকেরই প্রশ্ন থাকে, এই যে ফর্ম ফিল আপ করার থেকে এই অনলাইন টেস্টের মধ্যে কদিন গ্যাপ থাকে? মোটামুটি 15-20 দিন গ্যাপ তো তোমরা আরামসে পেয়ে যাবে। তারপর সেটা কমপ্লিট করেছিলাম। এবার সেটা সাবমিট হয়েছিল। সেটা সাবমিট হবার মিনিমাম 10 দিনের মধ্যে আমার কাছে একটা ফোন আসে এবং মেল আসে যে আপনি ওই অনলাইন টেস্টটি কোয়ালিফাইড করেছেন এবং ইন্টারভিউ ডেমো দেওয়ার জন্য আপনাকে বোকারো দিল্লি পাবলিক স্কুলে ডাকা হচ্ছে। তো আমার ইন্টারভিউটা ছিল, তোমাদেরকে জানিয়ে রাখি, মার্চের 1 তারিখে। মার্চের 1 তারিখে ইন্টারভিউটি ছিল। তো ইন্টারভিউ স্টার্টিং টাইম, রিপোর্টিং টাইম কিন্তু সকাল 8:30। তো যারা তোমরা বাইরের স্টেট থেকে অ্যাপ্লিকেবল হবে বা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই মনে রাখবে যেন তোমরা আগের দিনে ওখানে পৌঁছে যাও, কারণ ইন্টারভিউ ডেমো দেওয়াটা সমস্ত একটা টাইম লেন্দি ব্যাপার, একটা স্ট্রেসের ব্যাপার। তো তোমরা আগের দিনে অবশ্যই পৌঁছে যাওয়ার চেষ্টা করো। এবার যথারীতি আমি বাই কারে গিয়েছিলাম, তো সেই জন্য সঠিক টাইমে মোটামুটি পৌঁছে গেছিলাম। সকাল 8:30টায় ওরা এন্ট্রি করার সুযোগ দিল। প্রথমেই তারা একটা রেজিস্ট্রেশন, মানে একটা সাইন করিয়ে নিল, তারপর একটা ফুড কুপন হাতে ধরিয়ে দিল। এবার ফুড কুপন রেজিস্ট্রেশন হয়ে যাবার পরে কিছুক্ষণ ওয়েট করালো, 5 মিনিট। তারপর ওখানে একটা নতুন সিস্টেম দেখলাম, ওখানের যারা স্যার রয়েছেন তারা কিন্তু নিজের ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে আলাদা আলাদা এক্সাম হলে নিয়ে গেল। এবার সেখানে গিয়েও কিন্তু একটা রিটিন টেস্ট দিতে হয়েছিল। সেই রিটিন টেস্টে
বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন ছিল, মানে যদি যার সোশ্যাল সায়েন্স হয় তার হিস্ট্রি, ইকোনমি, পল সায়েন্স, জিওগ্রাফি 4টি বিষয় থেকে কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, সব থেকে শেষে 5 নাম্বার কোনো কোনো ক্ষেত্রে এই ব্রড কোশ্চেনের কিন্তু অ্যান্সার দিতে হয়েছিল। বেশি নয়, মোটামুটি টাইম ছিল 1 আওয়ার করে, 1 আওয়ার করে টাইম ছিল, কোনো কোনোটাই ছিল 30 মিনিটস, মানে ডিপেন্ড করছে তার উপরে। তো এইভাবে মক টেস্ট, মানে মক টেস্ট আকারেই বলা চলে, কিন্তু ওটা কোশ্চেন টাইপটা ডেসক্রিপশন টাইপের ছিল, সেটা হয়ে গেল। তারপর তারা একটা টি ব্রেক দিয়েছিল, একটা টি ব্রেক দিল আধা ঘন্টা। আধা ঘন্টার পর তাদের শুরু হয়ে গেল ডেমনস্ট্রেশন পর্ব। আমার ক্ষেত্রে সেরকমই হয়েছিল, কোনো কোনো সাবজেক্টের আগে ইন্টারভিউ হয়েছে, তারপরে ডেমো হয়েছে, আবার কোনো কোনো সাবজেক্ট আগে ইন্টারভিউ হয়েছে, মানে ডেমো হয়েছে, মানে ডেমো ইন্টারভিউ অল্টারনেট করে হয়েছে মোট কথা। তো এবার ডেমো দেওয়ার জন্য একটা ক্লাসরুমে নিয়ে যাওয়া হলো, এই বলে দেওয়া হলো কারা কারা ডেমো দেবে তাদেরকে নিয়ে যাওয়া হলো, ডেমো দেওয়া হলো। ডেমো যথারীতি তারা কিন্তু বলছিল যে যদি কেউ আপনারা সিলেক্ট করে এসছেন করুন, না হলে তাদের টপিকের মধ্যে বা যে ক্লাসের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেই ক্লাসের যে কোনো একটা টপিক পড়ানো। কিন্তু বলে রাখি, টপিকের জন্য 5 থেকে 6 মিনিট, ম্যাক্সিমাম হলে 7 মিনিট, তার বেশি সময় কিন্তু ওনারা দেননি। এবার ফাইনাল এলো ইন্টারভিউয়ের ব্যাপার। ইন্টারভিউ ডেমো যাদের ভালো লাগলো তারা কিন্তু তাদের মধ্যে থেকে 2 জনকে, যেমন আমাদের কম্পিটিটর ছিল অলমোস্ট 11 জন ছিল, তার মধ্যে 2 জনকে বেছে নেওয়া হয়েছিল, 2 জনকে বেছে নেওয়া হলো ফাইনাল সিলেকশনে। তবে ডেমনস্ট্রেশনের পর কিন্তু ডেমনস্ট্রেশনের সুযোগ সবাইকেই দেওয়া হয়েছিল, ইন্টারভিউয়ের সুযোগ সবাইকেই দেওয়া হয়েছিল। ডেমনস্ট্রেশন হবার পর ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউতে বিভিন্ন রকমের কোশ্চেন করেছিল, বেসিক্যালি সাবজেক্ট থেকেই। যেমন আমার সাবজেক্ট ছিল পিআরটি সোশ্যাল সায়েন্স, তো প্রথমেই আমাকে একটা হিস্ট্রির কোশ্চেন জিজ্ঞাসা ওরা করেছিল, ডেকান পলিসি এরকম কিছু কোশ্চেন। তো এটা নিয়ে আমি বিশেষ অবগত ছিলাম না, সুতরাং আমি সেটা স্কিপ করে গেলাম, আই ডোন্ট নো বলে। বাট তারপর ওনারা আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন সাবজেক্ট থেকে অনার্স করেছেন। আমি বললাম যথারীতি জিওগ্রাফি সাবজেক্ট থেকে আমার অনার্স রয়েছে এবং মাস্টার্স ডিগ্রি রয়েছে রিমোট সেন্সিং জিআইএস থেকে। এবার যখনই এই কথাটা বললাম তারা সেই রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে শুরু করলেন। জিওগ্রাফি থেকে আমাকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল যে হায়দ্রাবাদ তো অনেকটাই সমুদ্রের কাছাকাছি এলাকা অঞ্চলে অবস্থিত, কিন্তু সেখানে গরম ফিল হয় না কেন? বাচ্চাদেরকে আপনি ক্লাইমেট সম্বন্ধে কি করে অবগত করবেন? এবার যখন আমার সাবজেক্ট রিমোট সেন্সিং থেকে এলো তখন রিমোট সেন্সিংয়ের 2-4টি কোয়েশ্চেন তারা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, যেমন সুপার ইম্পোজড ইমেজ কি, বা রিমোট সেন্সিংয়ে সিঙ্ক্রোনাস স্যাটেলাইট, অ্যাসিঙ্ক্রোনাস স্যাটেলাইটস কি, ইনস্যাট এবং আইআরএস সিরিজের স্যাটেলাইটের মধ্যে পার্থক্য কি, এই বিভিন্নগুলো। আরেকজন হিস্ট্রির ম্যাডাম, হিস্ট্রির সাথে জিওগ্রাফি কানেক্টেড বা ইন্টার রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো করেছিলেন। তিনি আমাকে প্রশ্ন করেছিলেন আগেকার দিনে মগধ, ষোড়শ মহাজন পদ যেগুলো ছিল সেগুলোর সাথে জিওগ্রাফিক লোকেশনটা খুব ভালোভাবে ম্যাচ করে এবং কোন জিওগ্রাফিক লোকেশন উপর বেস্ট করে এগুলো এত বেশি পপুলার হয়েছিল, কেন ওই জায়গাগুলোই পার্টিকুলার পপুলার, মানে অনেক বড় একটা বিরাট ইতিহাসের খাতায় নাম নিতে পেরেছিল। তো এই গেল ইন্টারভিউ সেশন। আমি যথেষ্ট ইন্টারভিউ ডেমো যথেষ্টই ভালো দিয়েছিলাম, যাই হোক কোনো কারণে সিলেকশন হয়নি, তার কারণটাও আমি পরে বলবো, বা যেটুকু আমার মনে হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তারপর আধা ঘন্টা বসিয়ে রাখলো, মানে দুপুর 2টো নাগাদ সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট হলো। তারপর ওই ফুড কুপনটা যেটা দিয়েছিল সেটাতে বললো আপনারা লাঞ্চ ব্রেক রয়েছে, লাঞ্চটা করে নিন। এবার অনেকের আবার কিন্তু লাঞ্চ ব্রেক হওয়ার পরেও ইন্টারভিউ হয়েছিল, মানে মোটামুটি পুরো প্রসেসটা শেষ হতে 3টে বা 4টে বেজে গিয়েছিল। লাঞ্চ ব্রেকের পরেও আমরা আধা ঘন্টা ওয়েট করেছি, তারপরে আমরা জানতে পারলাম, রেজাল্ট ডিক্লেয়ার করা হলো যে কাদেরকে সিলেকশন করা হয়েছে।
এইভাবে এই গেল পুরো ফর্ম ফিল আপ থেকে সিলেকশন, পুরো প্রসিডিওরটা। এবার একটা কথা তোমাদেরকে বলে রাখি, কাদেরকে এই সমস্ত স্কুলে প্রেফারেন্স দেওয়া হয়। এই সমস্ত স্কুলে প্রেফারেন্স দেওয়া হয় ফ্লুয়েন্ট, যারা ইংলিশ বলতে পারে, যেটা আমি মনে করি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের খুব একটা বিরাট প্রবলেম, সেটা হলো ফ্লুয়েন্ট ইংলিশ। তাই তোমরা এই সমস্ত স্কুলে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ইংলিশে ফ্লুয়েন্ট কিনা সেটা কিন্তু যাচাই করে নিও। ফ্লুয়েন্সি আনা অবশ্যই, আটকে কোনো কিছু কথা বললে হবে না। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এক্সপিরিয়েন্স। যে দুজন ক্যান্ডিডেটকে ওনারা সিলেক্ট করেছেন, আমরা জানতে পেরেছিলাম তাদের 10 এবং 5 বছরের কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। এক্সপিরিয়েন্স অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে ওনারা কিন্তু সুযোগ দিয়ে থাকেন। একটা জিনিস এনারা কিন্তু কখনোই করেন না, ফ্রেশার্সদেরকে মনে হয় খুব কম সুযোগ দেয়, কিন্তু আমি মনে করি ফ্রেশার্সদেরকেও সুযোগ দেওয়া উচিত, যাতে তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সুযোগটুকু পায়, তাই না? তো এই হলো সম্পূর্ণ প্রসিডিওর। তোমরাও ট্রাই করতে পারো, এমনটা নয় যে ট্রাই করো না, এরকম বলবো না, তবে খুব ফ্লুয়েন্ট হলে তবেই অ্যাপ্লাই করো। বেসিক জিনিস থেকে অ্যাডভান্স এরা কিন্তু কোশ্চেন করে থাকে। ইন্টারভিউ দেখো, আমি পিআরটি লেভেলে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আমাকে কোশ্চেন করা হয়েছিল পিজিটি লেভেলের। সেম জিনিস টিজিটি, পিজিটি যারা, তাদেরকে আবার কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। মানে লেভেলটা অনেকটা হাই এদের কোশ্চেনের। তুমি যদি পিআরটি অ্যাপ্লাই করো, তোমাকে পিজিটির কোশ্চেন হলে মানে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে কোশ্চেন তোমাকে অবশ্যই করে যেতে হবে। আর একটা জিনিস আমি ফেস করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ইম্পর্টেন্ট যে টপিকগুলো থাকে, যে টপিকগুলো আমাদের কাছে ডিফিকাল্ট বলে মনে হয়, মানে ধরো ক্লাইমেট, উইন্ড, যেগুলো মাথার মধ্যে একটা তালগোল পাকিয়ে যায় না, বেসিক্যালি অনেক স্টুডেন্টের সেটা হয়ে থাকে। তো সেই টপিকগুলোকে ওরা বেশি হাইলাইটেড করছে। আর ওনারা একটা যদি কোনো ক্লু পায় যে এটা তুমি মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই রকম কোশ্চেন, একই মানে সেই কোশ্চেনটা তোমাকে যাচাই করার চেষ্টা করছে যে তুমি কীরকম একটা জিনিস সম্বন্ধে কতটা জানো। তাই কোনো পাবলিক স্কুলে ফর্ম ফিল আপ করার আগে আমি অবশ্যই বলবো তোমাদের ফ্লুয়েন্সি চেক করো। আর সবথেকে গুরুত্বপূর্ণ ডেপথ, অনেক ডেপথ জানো। যদি তুমি প্রাইমারি লেভেলে পরীক্ষা দাও, তোমাকে কিন্তু আপ টু পিজিটি লেভেল পর্যন্ত কোশ্চেন জেনে যাওয়া ভালো। এই হলো ওভারঅল ডিপিএস বোকারো ইন্টারভিউ দিতে যাওয়ার আমার এক্সপিরিয়েন্স। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। যারা এখনও অনেক ইন্টারভিউ আসছে, যেমন ডিএভি, বড় বড় অনেক স্কুল থাকে, সরস্বতী শিশু মন্দির, অনেক যে বড় বড় পাবলিক স্কুলগুলো থাকে সেগুলোর অনেক ইন্টারভিউ আসছে। তো তার জন্য আমারই একটি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে অন্য কোনো এক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।